হ্যালো এভরিওয়ান, পাওয়ার সিস্টেম লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পাওয়ার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিক স্যাগ এবং টেনশন এটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমে চিন্তা করি স্যাগ বলতে আমরা কি বুঝি। সাপোর্টের বিন্দু, ওভারহেড ট্রান্সমিশন লাইনে আর কি, সাপোর্টের বিন্দু এবং কন্ডাক্টরের সর্বনিম্ন বিন্দুর যে লেভেলের পার্থক্য সেটাকেই বলা হয় স্যাগ। তো আমি একটু চিত্র দিয়ে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরি এই হচ্ছে আমার একটা সাপোর্ট এ, আর তার সমান্তরাল এবং সমান দৈর্ঘ্যের একটা সাপোর্ট হচ্ছে বি। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে সাপোর্ট, এ দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে সাপোর্ট। তো আমি যদি, এটা হচ্ছে সাপোর্ট এ এর সর্বনিম্ন বিন্দু, আর এটা হচ্ছে সাপোর্ট বি এর সর্বনিম্ন বিন্দু। তো আমি যদি আমার ওয়্যারটাকে এভাবে ঝুলাই দিই, কিন্তু ওয়্যারটা কখনোই কিন্তু এভাবে থাকবে না। ওয়্যারটার নিজস্ব যে ওয়েট আছে, এই ওয়েটের কারণে সে খানিকটা, হ্যাঁ, একটু দুলে যাবে। ঠিক আছে, দুলে থাকবে এরকম। তো যখন দুলে থাকবে তখন এইটা হচ্ছে যে আমাদের কন্ডাক্টরের সর্বনিম্ন যে বিন্দু সেটা। ঠিক আছে, সি। ওকে, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে আমি কি বললাম একটু আগে, এটা হচ্ছে সাপোর্টের বিন্দু আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তাহলে এই দুইটার যে লেভেলের পার্থক্য, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার স্যাগ। তো এই ক্ষেত্রে আমার এটাই হচ্ছে কি স্যাগ এস। ঠিক আছে, এক্ষেত্রে দুইটা স্যাগই কি হবে, সমান হবে। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু এইটা, ইকুয়ালস টু এটা। আর সাপোর্ট দুটার যে মধ্যবর্তী স্পেসিং বা ডিস্টেন্স, এটাকে বলবো আমরা হচ্ছে স্প্যান। ঠিক আছে, হ্যাঁ, পরপর দুইটা সাপোর্টের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে স্প্যান। তাহলে স্যাগের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, সাপোর্টের বিন্দু মানে সাপোর্টিং বিন্দু, যেটা সাপোর্টিং বিন্দু এবং কন্ডাক্টরের সর্বনিম্ন বিন্দুর যে লেভেলের পার্থক্য, কন্ডাক্টরের সর্বনিম্ন বিন্দুর যে লেভেলের পার্থক্য তাকে স্যাগ বলা হয়। রাইট, এখন এখানে তো দুইটা সাপোর্টের দৈর্ঘ্য সমান, কিন্তু বাস্তবে এরকম নাও হতে পারে। ঠিক আছে, আমি চিন্তা করি দুইটা সাপোর্ট হচ্ছে ডিফারেন্ট লেন্থের, এই, ঠিক আছে। তো এটার যে সাপোর্টিং বিন্দু এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সাপোর্টিং বিন্দু হচ্ছে বি। তাহলে আমি যদি একটা কন্ডাক্টর এভাবে, হ্যাঁ, ঝুলাই দিই, কিন্তু এটা তো এভাবে থাকবে না, এটা হচ্ছে এরকমভাবে থাকবে তখন। ঠিক আছে, এরকমভাবে ঝুলে থাকবে। তো তখন কন্ডাক্টরের যে সর্বনিম্ন বিন্দু সেটাকে হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমি যদি সাপোর্টিং বিন্দু আর এটার লেভেলের পার্থক্য নেই, তাহলে আসবে হচ্ছে এতটুকু। হ্যাঁ, আবার যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে বি হচ্ছে সাপোর্টিং বিন্দু, হ্যাঁ, আর সি হচ্ছে সর্বনিম্ন বিন্দু, তাহলে এদের লেভেলের পার্থক্য হচ্ছে এটা। তাহলে এখন এটাও স্প্যান, এটাও স্প্যান, তাহলে স্প্যান আসলে এখানে কয়টা, দুইটা। এই জন্য আমি এটাকে দিব প্রথম স্প্যান S1, আর এটা হচ্ছে দ্বিতীয় স্প্যান S2। সরি, স্যাগ, এটা হচ্ছে প্রথম স্যাগ আর এটা হচ্ছে দ্বিতীয় স্যাগ। ঠিক আছে, স্যাগ 1, এটা হচ্ছে স্যাগ 2, S1 S2। আর স্প্যান কি, স্প্যান তো হচ্ছে দুইটা কন্ডাক্টরের মধ্যে, এই দুইটা সাপোর্টের মধ্যে যে স্পেসিং বা ব্যবধান, সেটাই হচ্ছে স্প্যান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্যাগ 1, এটা হচ্ছে স্যাগ 2। তো বুঝতে পারতেছি এই ক্ষেত্রে যদি এরকম দুইটা স্প্যান যদি সমান হয়, একই লেভেলে থাকে, হ্যাঁ, চিন্তা করি এরকম দেখতে হবে। এটা হচ্ছে সাপোর্টিং বিন্দু এ, সাপোর্টিং বিন্দু বি, আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু সি। তাহলে তাহলে এই যে এটাই হচ্ছে গিয়ে আমার স্যাক, এটাই হচ্ছে আমার গিয়ে স্যাক।
তো তাহলে এই সি বিন্দুতে যে টেনশন বা টান কাজ করবে সেটা হচ্ছে গিয়ে টি নট, এবং বি বিন্দুতে বা এ বিন্দুতে যে টেনশনটা কাজ করবে স্পর্শক বরাবর সেটা হচ্ছে গিয়ে টি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই সি বিন্দুতে টেনশন আর এই বিন্দু বি বিন্দুতে বা এই বিন্দুতে টেনশন এটা কি হবে, সমান হবে। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে স্যাক ক্যালকুলেশন করা শিখব, কিভাবে স্যাক ক্যালকুলেট করতে হয় ম্যাথমেটিক্যালি। ওকে, তো আমরা অনেকগুলো টাইপের স্যাক ক্যালকুলেশন করা শিখব। বেসিক্যালি দুইটা টাইপের, যখন হচ্ছে হাইট দুইটা, সাপোর্টের হাইট দুইটা সমান থাকে আর যখন অসমান থাকে। ঠিক আছে, তো প্রথমটা দেখা যাক। প্রথমটা খুবই সহজ, সাপোর্ট দুটি সমান লেভেলে থাকলে। প্রথমটা হচ্ছে সাপোর্ট দুটি যদি সমান লেভেলে থাকে, হ্যাঁ, তখন আমরা কিভাবে স্যাক ক্যালকুলেশন করব। তো চিন্তা করি মনে মনে, একটু বড় ছবি আঁকবো। ঠিক আছে, তো সাপোর্টিং বিন্দু হচ্ছে এ আর হচ্ছে এদিকে বি। তো বুঝতে পারতেছি এই দুটো কিন্তু লেভেল সমান। ঠিক আছে, সমান লেভেলে আছে। আর এই হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু, এটাকে ধরলাম হচ্ছে ও। হ্যাঁ, এটাকে ধরলাম হচ্ছে ও। তাহলে আমি যদি স্যাক বলি, কোনটাকে স্যাক বলবো? সাপোর্টিং বিন্দু এবং এখানে স্যাক তো দুইটা সমান। হ্যাঁ, সাপোর্টিং বিন্দু এবং কন্ডাক্টরের সর্বনিম্ন বিন্দুর যে লেভেলের পার্থক্য, ঠিক আছে, সেটা হচ্ছে স্যাক এস। তো আমি ধরি যে আমার এই স্প্যান দুইটার, মানে স্প্যান আর কি, কন্ডাক্টর দুইটার মধ্যবর্তী দূরত্ব অথবা স্প্যান হচ্ছে গিয়ে এল। এল কি এখানে স্প্যান, সাপোর্ট দুইটার মধ্যবর্তী দূরত্ব স্প্যান। তাহলে আমি যদি চিন্তা করি এটার অর্ধেক করি, এভাবে লম্ব আঁকি এখানে, তাহলে এটা হবে কত, L/2, এটা হবে L/2। ঠিক আছে, আচ্ছা, তো চিন্তা করি যে এটা তো আমার একটা একটা কার্ভ হয়ে গেছে না, একটা কার্ভ। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা কার্ভ হয়ে গেছে। আমি চিন্তা করি কার্ভের একটা বিন্দু নিব। ঠিক আছে, একটা বিন্দু নিব, এটা হচ্ছে সঞ্চারপথের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, এক্স ওয়াই, পি এক্স ওয়াই। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে গিয়ে এক্স এর স্থানাঙ্ক, মানে 0 থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো আমি যদি এই ইয়ারটুকু চিন্তা করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আর ও বিন্দুতে সুতার যে টেনশন সেটা হচ্ছে স্পর্শক বরাবর কাজ করে, টেনশন আর স্পর্শক বরাবর কাজ করবে, সেটা হচ্ছে টি। সেটা হচ্ছে কত, টি। হ্যাঁ, আমি এখানে ধরে নিলাম এখানে এল হচ্ছে কি স্প্যানের দৈর্ঘ্য, তারপরে হচ্ছে ডাব্লিউ, স্মল ডাব্লিউ হচ্ছে কি কন্ডাক্টরের প্রতি একক দৈর্ঘ্যের ওজন। কন্ডাক্টরের প্রতি একক দৈর্ঘ্যের ওজন। তারপরে হচ্ছে টি, টেনশন আর কি, কন্ডাক্টরের টেনশন। তো খেয়াল করি আমি শুধু এই অংশটুকু চিন্তা করব। ঠিক আছে, এই যে ওপি, হ্যাঁ, এই অংশটুকু চিন্তা করব। ঠিক আছে, তো এই অংশটুকুর জন্য যদি আমি চিন্তা করি, টোটাল দৈর্ঘ্য তো এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই।
তো আমি ধরে নিচ্ছি যে কন্ডাক্টর প্রতি একক দৈর্ঘ্যের ওজন কত, ডাব্লিউ। তা আমি যদি চিন্তা করি এটা ঠিক, এটার যে ওয়েটটা এটা ঠিক মাঝামাঝি কাজ করবে না? এক্স্যাক্টলি সেটাই, এটার ওয়েটটা এই বিন্দুতে কাজ করবে, ঠিক আছে, এই বিন্দুতে কাজ করবে, ঠিক আছে। তো এই বিন্দুর ডিস্টেন্স কত, x/2, ঠিক আছে, ঠিক মাঝামাঝি যেহেতু এক্সের অর্ধেক করলাম x/2, তাহলে x/2 দূরত্বে, ও বিন্দু থেকে x/2 দূরত্বে আমার এইটুকুর যে ওপি যে দৈর্ঘ্য আছে এটার ওজন কাজ করবে, ঠিক আছে। এখন এই ওজনটা কত, প্রতি একক দৈর্ঘ্যের ওজন যদি তো আপনার ডাব্লিউ হয় তাহলে এক্স দৈর্ঘ্যের ওজন কত হবে, ডাব্লিউ এক্স। তাহলে ডাব্লিউ এক্স ওজনটা ও থেকে x/2 দূরত্বে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন চিন্তা করি কন্ডাক্টরটা কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। তাহলে আমি যদি ও বিন্দুর সাপেক্ষে এদের মোমেন্ট ক্যালকুলেশন করি, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই সুতার টান টি, ওই মানে কন্ডাক্টরের টেনশন টি এবং হচ্ছে ডাব্লিউ এক্স ওজন, এই দুটার মোমেন্ট কিন্তু সমান হবে, ঠিক আছে। এই দুটার আমি লিখতে পারি ও বিন্দুর সাপেক্ষে টি ও ডাব্লিউ এক্স বলদ্বয়ের মোমেন্ট সমান হবে। তার মানে কি, ও বিন্দু থেকে টি ইন্টু ও বিন্দু থেকে তার যে অক্ষ বরাবর দূরত্ব, তাই না, যেটা ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ এক্স ইন্টু হচ্ছে ও বিন্দু থেকে তার দূরত্ব, এক্স মানে এক্স স্থানাঙ্ক আর কি, x/2, রাইট। তাহলে কি আসলো, যে টি ইন্টু ওয়াই আর x/2 ইন্টু ডাব্লিউ, ঠিক আছে, x/2 ইন্টু ডাব্লিউ। কারণ এখানে যেই টেনশনটা কাজ করবে এখানে কিন্তু সেম টেনশনটা কাজ করবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে যে টেনশনটা কাজ করবে এখানেও, সরি এখানে না, অ্যাকচুয়ালি এখানে টেনশনটা কাজ করবে। যাই হোক, আমরা ও বিন্দুতে টেনশনটা চিন্তা করছি, ও বিন্দুতে টেনশন ইন্টু অক্ষ বরাবর দূরত্ব, তারপরে ডাব্লিউ এক্স ইন্টু এক্স অক্ষ বরাবর দূরত্ব, ওকে আমি রেফারেন্স ধরছি। তাহলে টি ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ এক্স ইন্টু x/2। তাহলে আমি যদি চিন্তা করি আমার টি ওয়াই ইকুয়ালস টু কত আসতেছে, টি ওয়াই ইকুয়ালস টু আসতেছে হচ্ছে ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2। তার মানে ওয়াই ইকুয়াল টু আসতেছে হচ্ছে w/2t ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলার ইকুয়েশন হয়ে গেল। এখানে এসটা আমার, ওয়াইটা আমার কি ছিল, হ্যাঁ ওয়াই কিন্তু ছিল হচ্ছে, আমি যদি চিন্তা করি এই পি বিন্দুটা এখন কোথায় চলে গেছে, বি বিন্দুতে চলে গেছে, ঠিক আছে, পি বিন্দুটা বি বিন্দুতে চলে গেছে। তাহলে এক্স হবে হচ্ছে l/2 এবং ওয়াই হবে হচ্ছে স্প্যান, ঠিক আছে, এক্স হবে l/2 আর ওয়াই হবে স্প্যান, কারণ বি বিন্দুর স্থানাঙ্কই হচ্ছে l/2, s, ঠিক আছে। তাহলে আমি যদি x ইকুয়াল টু l/2 আর y ইকুয়াল টু s বসাই, তাহলে আসতেছে s ইকুয়াল টু w/2t ইন্টু l/2 মানে l²/4। তাহলে স্প্যান ইকুয়াল টু আসতেছে w/4×8 w/8t w/8 ইন্টু t, 8 টাইমস t ইন্টু
এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার স্প্যানের সূত্র। কিসের জন্য? যদি সাপোর্ট দুটা লেভেল যদি সমান হয়, সেক্ষেত্রে স্প্যানের সূত্র হচ্ছে এটা। আচ্ছা, তো এটা তো খুবই সহজ ছিল। এখন আমরা সিমিলারলি আলোচনা করব যদি সাপোর্ট দুইটার লেভেল যদি সমান না হয়। ঠিক আছে, তার মানে সাপোর্ট দুটি অসমান লেভেলে থাকলে তখন কি হবে একটু চিন্তা করি। তো চিন্তা করি এরকম একটা উঁচু নিচু পাহাড়ি এলাকার মতো এরকম বা নদীর বাঁক টাইপের কিছু। হ্যাঁ, তো এখানে একটা আমি সাপোর্ট বা খুঁটি এখানে আছে, আর এখানে আরেকটা সাপোর্ট বা খুঁটি আছে। ঠিক আছে, তো আমি যদি এরকম এখানে একটা তার ঝুলাই দিই, তারটা কিন্তু এভাবে থাকবে না, তারটা তখন থাকবে কিভাবে? এভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সাপোর্ট এ, এই হচ্ছে সাপোর্ট বি, আর এই হচ্ছে মানে সাপোর্টিং বিন্দু এ বি, আর হচ্ছে এই হচ্ছে কন্ডাক্টরের সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে গিয়ে ও। তো আমি যদি স্প্যানের কথায় আসি, আমি যদি ও বিন্দু থেকে একটা প্যারালাল লাইন ড্র করি, হ্যাঁ, তাহলে চিন্তা করি এই যে সাপোর্ট থেকে ও বিন্দুর যে দূরত্ব, এটা হচ্ছে আমার প্রথম স্যাগ আর কি, প্রথমে স্যাগ, এই যে ওয়ে, এটা হচ্ছে প্রথম স্যাগ S1, আর এটা হচ্ছে দ্বিতীয় স্যাগ ও থেকে বিয়ের দূরত্ব, লেভেলের পার্থক্য আর কি, এটা হচ্ছে স্যাগ 2। আমরা কি এখানে এটা কিন্তু স্যাগ, ঠিক আছে, স্যাগ এস ইকুয়াল টু W/80 ইন্টু এল স্কোয়ার। ঠিক আছে, আমরা স্যাগ ক্যালকুলেশন করতেছি, তাহলে এটা হচ্ছে স্যাগ 1, এটা হচ্ছে স্যাগ 2। তাহলে এখন চিন্তা করি ও বিন্দু থেকে তার এটাকে স্প্যান যদি আমি এখন এল চিন্তা করি, হ্যাঁ, সাপোর্ট দুইটার যে মধ্যবর্তী দূরত্ব বা স্প্যান সেটা হচ্ছে এল, এবং ও বিন্দুটা যেহেতু সমানভাগে ভাগ হয় নাই, বাম পাশে একটু কম ডান পাশে একটু বেশি, তার মানে আমি ধরলাম আপাতত যেটা হচ্ছে গিয়ে x1, আর এইটা হচ্ছে গিয়ে সরি ওইটা না, সাপোর্ট তো এটা, সরি সাপোর্ট তো এই পর্যন্ত, হ্যাঁ সাপোর্ট হচ্ছে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে ও থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x2। ঠিক আছে, তাহলে আমি তো বলতে পারি অ্যাটলিস্ট এল হচ্ছে কি আমার এখানে স্প্যান, এবং এল ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস x2। আবার চিন্তা করি যে সাপোর্ট দুইটার মধ্যে যে লেভেলের পার্থক্য, সাপোর্টিং বিন্দু দুইটার মধ্যে যে লেভেলের পার্থক্য, সেটা হচ্ছে গিয়ে এইটা, সেটাকে আমি তুললাম হাইট। তাহলে হাইট এইচ ইকুয়াল টু কত হবে? সিম্পল, হ্যাঁ, এই যে পুরোটুকু হচ্ছে S2, আর এইটুকু হচ্ছে কি S1, তাহলে এইটুকু কত হবে? S2 মাইনাস S1, তার মানে সাপোর্টিং বিন্দু দুইটার মধ্যবর্তী লেভেলের পার্থক্য S2 মাইনাস S1, সাপোর্টিং বিন্দু দুইটার মধ্যে লেভেলের পার্থক্য S2 মাইনাস S1। ঠিক আছে, তো আমি যদি ওই বক্ররেখার আগের সূত্রটা ব্যবহার করি, এক নম্বরে যেটা করে আসলাম, যে এই সূত্রটা যদি ইউজ করি y ইকুয়াল টু W/2t x স্কোয়ার, এখানে আমি যদি এই সূত্রটা ব্যবহার করতে চাই, তাহলে হ্যাঁ ধরলাম যে এখানে একটা বিন্দু আছে P xy, তাহলে y ইকুয়াল টু W/2t x স্কোয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 s1। ঠিক আছে, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে x2 s2। ঠিক আছে, x স্থানাঙ্ক
প্রথমটা ভুজ কোটি, ঠিক আছে। তাহলে আমি এখন কোটি ইকুয়াল টু কত বসাবো, ওয়াই ইকুয়াল টু যদি s1 বসাই w বাই টোয়াইস এল, এক্স ইকুয়াল টু x1 বসাইতে হবে। একইভাবে ওয়াই ইকুয়াল টু যদি s2 বসাই, স্যাক 2 বসাই, তাহলে এক্স ইকুয়াল টু x2 বসাইতে হবে। তাহলে s2 ইকুয়াল টু w বাই 2t x2 স্কোয়ার, ঠিক আছে। আবার আমরা জানি যে l ইকুয়াল টু x1 প্লাস x2, হ্যাঁ। আবার x1 প্লাস x2 যোগ করলে কি পাওয়া যাবে, l পাওয়া যাবে, ঠিক আছে। x1 প্লাস x2 যোগ করলে l পাওয়া যাবে। এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন আমি যদি এই 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বিয়োগ করি, তাহলে কি আসে, s2 মাইনাস s1 ইকুয়াল টু হচ্ছে w বাই 2t কমন যায়, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে আসবে a প্লাস b ইন্টু a মাইনাস b, x2 মাইনাস x2 প্লাস x1, x2 মাইনাস x1, রাইট। তাহলে x1 প্লাস x2 মানে কত, l। তাহলে ইকুয়াল টু হচ্ছে w বাই টোয়াইস টি ইন্টু l, x2 মাইনাস x1। হ্যাঁ, আবার আমরা তো ধরে নিছি যে এটা মানে হচ্ছে হাইট, হ্যাঁ। তাহলে h ইকুয়াল টু হচ্ছে s2 মাইনাস s1, সাপোর্টিং বিন্দু দুইটার মধ্যে লেভেলের পার্থক্য। তাহলে আলটিমেটলি কি আসলো, আলটিমেটলি আসলো হচ্ছে h ইকুয়াল টু হচ্ছে wl বাই 2t x2 মাইনাস x1, wl বাই 2t x2 মাইনাস। তাহলে আমি এখান থেকে বের করতে পারি x2 মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে 2ht বাই wl, 2ht বাই wl, রাইট, ঠিক আছে। এটাকে দিলাম আমরা 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বর ইকুয়েশন থেকে কি দেখতে পাই, 3 নম্বর ইকুয়েশন ছিল x1 প্লাস x2 ইকুয়ালস টু l, আবার এখান থেকে পেলাম x2 মাইনাস x1 ইকুয়াল টু 2ht বাই wl। তাহলে এখন আমি যদি 3 ও 4 হতে ক্যালকুলেট করি, 3 হতে 4 হতে কি পাই, x1 প্লাস x2 ইকুয়াল টু হচ্ছে l, আবার আচ্ছা একটু উল্টাভাবে লিখি, x2 প্লাস x1 ইকুয়াল টু হচ্ছে l, আর x2 মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে 2ht বাই wl। হ্যাঁ, w হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের ওয়েট আর কি। এখন দুইটাকে যদি যোগ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 2x2 ইকুয়াল টু হচ্ছে l প্লাস 2ht বাই wl। তার মানে x2 ইকুয়ালস টু হোয়াট, x2 ইকুয়ালস টু আসতেছে, আমি যদি উপপক্ষকে 2 দিয়ে ভাগ করি, l বাই 2, হ্যাঁ, ht বাই wl, ঠিক আছে। তো একইভাবে আমি যদি দুইটাকে যদি বিয়োগ করতাম, তাহলে x1 আসবে হচ্ছে l বাই 2 মাইনাস ht বাই wl, ঠিক আছে। তাহলে x1 এবং x2 আমরা পেয়ে গেলাম, x1 এবং x2 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন আমি যদি x2 পেয়ে যাই, এখান থেকে আমি sec 2 ক্যালকুলেট করতে পারবো, w বাই 2t ইন্টু x2 স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে। আবার যদি x1 জানি, তাহলে হচ্ছে w বাই 2t ইন্টু x1 স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে এই sec 1ও বের করতে পারবো, ঠিক আছে। তখন আমরা এই আইস এবং এয়ারের ইফেক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এয়ার কোটিং যেটা, ঠিক আছে। ইফেক্ট অফ এয়ার অ্যান্ড
আইস কোটিং, ঠিক আছে, বাতাস ও বরফ জমার প্রভাব, এটা নিয়ে আলোচনা করব এখন একটু। তো চিন্তা করি, এই হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর, যখন বাতাস প্রবাহিত হবে এটা হচ্ছে দুলতে শুরু করবে এরকম। তো আমি চিন্তা করি এভাবে হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। আবার চিন্তা করি এটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডাক্টর, হ্যাঁ। যখন বরফ জমবে, হ্যাঁ, তখন কিন্তু কন্ডাক্টরের রেডিয়াস এরকম বেড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কন্ডাক্টর, আর এ হচ্ছে যে বরফ জমছে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে যে অঞ্চলে তুষারপাত পড়ে অথবা বরফ বেশি জমে, তাপমাত্রা অনেক কম, সেই অঞ্চলগুলোতে এরকম, হ্যাঁ, বরফ জমে, ঠিক আছে। তো আমি যদি চিন্তা করি এই হচ্ছে আমার মেইন কন্ডাক্টরের ডায়ামিটার, এটা হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার, আর এটা হচ্ছে গিয়ে কি থিকনেস, হ্যাঁ, এই যে আইস কোটিংয়ের যে থিকনেস সেটা হচ্ছে স্মল টি। তো আমি ধরে নিলাম যে ধরি ডাব্লিউ ইকুয়াল টু প্রতি একক দৈর্ঘ্যে কন্ডাক্টরের ওয়েট, প্রতি একক দৈর্ঘ্যে কন্ডাক্টরের ওয়েট। তো এটা ইকুয়াল টু আমি কত লিখতে পারি, ওয়েট ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু রো ভি, ঠিক আছে, রো ইন্টু ভি, ঘনত্ব ইন্টু আয়তন, ঠিক আছে। আমি ওয়েট বলতে এখানে ভরই বোঝাচ্ছি, ভরকে 9.8 দিয়ে গুণ করলে ওজন পাওয়া যাবে, ওটা ফ্যাক্ট না কোনো। তো তারপরে চিন্তা করি, মানে এটা হচ্ছে কন্ডাক্টরের যে এটা ভেতরে যেটা আছে এটা কি কন্ডাক্টর, হ্যাঁ, আর এটা কি আইস কোটিং, ঠিক আছে। আবার হচ্ছে এই আমরা এখন এরপরে কন্ডাক্টর ওয়েট তো বের করলাম রবি দিয়ে, হ্যাঁ, কন্ডাক্টরের ঘনত্ব আর কন্ডাক্টরের আয়তন গুণ করলে হয়ে যাচ্ছে। এখন চিন্তা করি আমরা আইস কোটিংয়ের ভরটা কীভাবে হিসাব করব। ডাব্লিউ হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে বরফের আইসের ওয়েট, রাইট। তো এটা ইকুয়াল টু কত, ঘনত্ব ইন্টু আয়তন, বরফের ঘনত্ব ইন্টু বরফের আয়তন। এখানে রো বলতে বোঝাচ্ছি আমি, হ্যাঁ, এখানে রো কি, এটা হচ্ছে কন্ডাক্টরের ঘনত্ব, হ্যাঁ, কন্ডাক্টর, আর এটা হচ্ছে বরফের ঘনত্ব, রো আইস। তাহলে বরফের ঘনত্ব ইন্টু বরফের আয়তন। এখন আইস কোটিংয়ের আয়তন আমি কেমনে ক্যালকুলেট করব, ঠিক আছে, আইস কোটিংয়ের আয়তন কীভাবে ক্যালকুলেট করব। তো চিন্তা করি এই সিলিন্ডার, এটা তো সিলিন্ডার আকৃতি, হ্যাঁ, এটা তো সিলিন্ডারের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার বা 1/4 পাই ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল ইন্টু আয়তন, তাহলে 1/4 পাই ডি স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে, এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে ডি। 1/4 পাই ডি স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন, হ্যাঁ। এখন আমি এখন এই যে এটা যে আইস কোটিং কন্ডাক্টর আছে, এটাকে আমি যদি একটা সিলিন্ডার চিন্তা করি, হ্যাঁ, তো চিন্তা করি এইটা, এই পুরোটা কত, পুরোটা হচ্ছে ডি প্লাস 2D, আর মানে আইস কোটিং সহ, আর আইস কোটিং ছাড়া তো ডি,
হ্যাঁ, আর একক দৈর্ঘ্য এইচ ইকুয়াল টু ধরলাম 1, তাহলে আমার আয়তন কত আসতেছে? হ্যাঁ, তার আগে এটা সারফেসের ক্ষেত্রফলটা বের করি। সারফেসের জাস্ট এই অঞ্চলটুকু আইস, হ্যাঁ আইস এরিয়া, এটা কত আসবে? 1/4 পাই পুরোটা d+2t হোল স্কোয়ার মাইনাস ভেতরেরটা শুধু কন্ডাক্টর যেটা ডি স্কোয়ার, অর্থাৎ পুরোটা থেকে যদি আমি কন্ডাক্টর বাদ দিই তাহলে এই যে আইসের যে ক্ষেত্রফলটা এটা পেয়ে যাচ্ছি। তাহলে ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করলে আমি হচ্ছে আয়তন পেয়ে যাচ্ছি, আর দৈর্ঘ্য তো এক একক ধরছি, তাহলে এইচ ইকুয়াল টু 1। তাহলে আমাদের রো ভি ইকুয়াল টু আসতেছে হচ্ছে আলটিমেটলি 1/4 পাই পুরোটার এরিয়া d+2t হোল স্কোয়ার মাইনাস শুধু কন্ডাক্টরের এরিয়া অর্থাৎ ভেতরেরটা ডি স্কোয়ার, হ্যাঁ ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য তো এক একক। এই হচ্ছে আমাদের প্রতি একক দৈর্ঘ্যে বরফের ওয়েট করার নিয়ম, ফর্মুলা। এখন চিন্তা করি বাতাসও তো একটা বল প্রয়োগ করবে, তাই না? ডাব্লিউ ওয়াইন্ডের প্রযুক্ত বল, ঠিক আছে, বাতাস কর্তৃক প্রযুক্ত বল। তো চিন্তা করি ডাব্লিউ হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে বাতাসের প্রযুক্ত বল, প্রতি একক দৈর্ঘ্যে বাতাসের প্রযুক্ত বল। বল মানে কি? চাপ ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে। এখন আমরা চাপ ইন্টু ক্ষেত্রফল হিসাব করতে পারি এভাবে। হ্যাঁ, চাপ বলতে বায়ুর চাপ বোঝাচ্ছে। হ্যাঁ, চাপ বলতে আমরা বায়ুর চাপ বুঝতেছি, আর ক্ষেত্রফল বলতে এই যে সারফেস আছে এই সারফেস এরিয়াটুকু বুঝতেছি, ঠিক আছে। হ্যাঁ, এই সারফেস এরিয়াটুকু তাহলে কত হবে? আমি যদি ওই আইস সহ ক্যালকুলেট করি, ঠিক আছে, আইস সহ ক্যালকুলেট করি, তাহলে এটা হচ্ছে d+2t, এটা হচ্ছে মানে পরিধি আর কি, সার্কামফারেন্স পরিধি, হ্যাঁ পরিধি ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 1, ঠিক আছে। এই যে এইখানে চিন্তা করি, মানে আমার জাস্ট এই সারফেসটুকু লাগবে, হ্যাঁ এই সারফেসটুকুর ক্ষেত্রফল কত? পরিধি ইন্টু মানে পরিধি মানে ব্যাস আর কি, ব্যাস ইন্টু কত চিন্তা করব? দৈর্ঘ্য, ঠিক আছে। মানে আমি যদি চিন্তা করি এটি সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফলটা আছে, হ্যাঁ এটা তো গোল ছিল, হ্যাঁ এটাকে যদি আমি ভাঁজ করে খুলি তাহলে এরকম হবে না? এরকম হবে। আর একটু সোজা করলে এরকম হবে। তাহলে দেখো আগে যেটা গোল ছিল, হ্যাঁ এটা এখন এভাবে বানাইছি। তো এখন চিন্তা করি এটার যে তো আমি একটু আবারও একটু আলোচনা করি ক্ষেত্রফলটা আমার এই আমাকে এখানে প্রতি একক দৈর্ঘ্যে বাতাসের প্রযুক্ত বল ক্যালকুলেশন করার জন্য কোন ক্ষেত্রফলটা আসলে কাউন্ট করতে হবে, ঠিক আছে, কার্যকর ক্ষেত্রফলটা কোনটা এটা আমাকে কাউন্ট করতে হবে, সেটা আমি একটু আবারও এক্সপ্লেন করি। তো মনে করি এই হচ্ছে আমার কন্ডাক্টর, এই হচ্ছে কন্ডাক্টর, এরকম জিনিসটা, হ্যাঁ এইটা মানে আইস কোটিং সহ, তাহলে এটা হবে কত? এইটা হবে কত? d+2t, রাইট। আর এর দৈর্ঘ্য তো l=1 ধরেই নিছি। তাহলে এখন চিন্তা করি আমি এটাকে এই যে এই দিক বরাবর যদি, হ্যাঁ এখানে তো বাতাস প্রবাহিত হচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে, এভাবে বাতাস প্রবাহিত হচ্ছে, তো আমি এখানে কার্যকর ক্ষেত্রফল হিসেবে কোনটা ধরবো? আমি যদি চিন্তা করি এটাকে যদি আমি অর্ধেক করি, এরকম মাঝখান বরাবর যদি, হ্যাঁ 2 ফালা করি, এটাকে অর্ধেক করি, হ্যাঁ তাহলে এই যে আয়তক্ষেত্রটা পাওয়া গেছে, আমি এইটার সারফেসটা নিব, ঠিক আছে, ভেতরের যে
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা পাওয়া যাবে, এটার সারফেসটা নিব, ঠিক আছে। এটা তাহলে দৈর্ঘ্য হচ্ছে L=1 আর প্রস্থ কত D+2T, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আসতেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আসতেছে D+2T × 1, ঠিক আছে। এইভাবে আমরা প্রতীক এক দৈর্ঘ্যে বাতাসের প্রযুক্ত বলটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তাহলে বাতাস আছে এটার সাথে এরকম, হ্যাঁ, পারপেন্ডিকুলার হিসেবে আমরা ক্যালকুলেট করব। এখন বাতাস তো কাজ করতেছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর আইসের যে ওজন এটা কাজ করবে হচ্ছে খাড়া নিচের দিকে অক্ষ বরাবর। তাহলে এখন এই দুটা লব্ধি কোন দিকে কাজ করবে? এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে বাতাসের প্রযুক্ত বল, আর হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে তারের ওজন, আর কি কন্ডাক্টরের ওজন প্রতি একক দৈর্ঘ্যে, আর প্রতি একক দৈর্ঘ্যে আইস কোডিংয়ের ওজন। তাহলে এই দুইটার যে লব্ধি সেটা কাজ করবে হচ্ছে এইভাবে সামান্তরিকের কর্ণ বরাবর, ঠিক আছে। আমি ধরে নিলাম লব্ধি হচ্ছে টোটাল কার্যকর বল হচ্ছে টি, তাহলে আর এই যে উৎপন্ন কোণ এটা হচ্ছে থিটা, তাহলে ওজনের সাথে থিটা কোণে ক্রিয়া করবে, হ্যাঁ। তাহলে আমি বলতে পারি WT হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে W স্কোয়ার প্লাস WI স্কোয়ার, আর ট্যান থিটা সমান কি আসতেছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। W বাই ভূমি, W প্লাস WI। তো আমরা হচ্ছে এখানে স্যাকের ইকুয়েশনটা দেখছিলাম এরকম, তো আমাদেরকে আরেকটা যদি আরও দুইটা টপিক আছে, সেটা হচ্ছে স্ল্যান্ট স্যাক এবং ভার্টিক্যাল স্যাক, ঠিক আছে। আমি যদি এটাকে এই যে টি হচ্ছে থিকনেস, টি হচ্ছে আইস কোটিংয়ের থিকনেস, ঠিক আছে। এটাকে যদি আমি এখান থেকে আসি, এই যে S2 = W/2T x1 স্কোয়ার, হ্যাঁ। তো আমি যদি x1 = L ধরি আর এটাকে যদি আমি টি গুণ করি, তাহলে আমি হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে স্ল্যান্ট স্যাক, স্ল্যান্ট স্যাক S = হচ্ছে WT/2T × L স্কোয়ার, হ্যাঁ। L হচ্ছে কন্ডাক্টরের দৈর্ঘ্য, এবং ভার্টিক্যাল স্যাক কত হবে? হ্যাঁ, ভার্টিক্যাল স্যাক হবে S মানে ভার্টিক্যাল স্যাক হচ্ছে S cos থিটা, ঠিক আছে। ভার্টিক্যাল স্যাক S cos থিটা, মানে আইস কোটিংয়ের কারণে স্যাগের এই চেঞ্জটুকু আসবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।